প্রিয় দর্শক, আমি ডাক্তার বাসুদেব কুমার শাহ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাজ টিভির নিয়মিত আয়োজন ঘটনা প্রবাহ অনুষ্ঠানে। ঘটনা প্রবাহ অনুষ্ঠানের নাম শুনে আপনারা বুঝতে পারছেন যে আমাদের নিত্য নৈমিত্তিক যে ঘটনার প্রবাহটি বাহিত হচ্ছে সেই বিষয়গুলোকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমাদের এই প্রয়াস, এবং তারই ধারাবাহিকতায় বরাবরের মতো আমাদের আজকের আয়োজন করোনার বিষয়ে এবং করোনা সংকট, স্বাস্থ্য বিভাগ কতটা প্রস্তুত, সেই সাথে লকডাউনে দিন মজুরের কী হাল। আর এই বিষয়ে বিশেষজ্ঞ মতামতের জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ, মাননীয় সংসদ সদস্য, সিরাজগঞ্জ ৩ আসন। প্রিয় দর্শক, আমাদের সাথে স্টুডিওতে আরও উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু ইউসুফ ফকির, অতিরিক্ত মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা। এবং সেই সাথে আমাদের সাথে বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত থাকবেন আরমান হাসান, তিনি জানাবেন আমাদের আজকের দিনের সর্বশেষ করোনার আপডেট। প্রিয় দর্শক, চলুন পরিচিত হয়ে আমাদের আজকের অতিথির সাথে। স্যার, আপনাদের দুজনকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে ঘটনা প্রবাহ অনুষ্ঠানে আজকের এই দিনে অংশ নেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, আমাদেরকে এবং রাজ টিভির অগণিত দর্শকদের। স্যার, আমরা মূল আলোচনায় যুক্ত হব, তবে তার আগে আজকের সর্বশেষ তথ্য জেনে নিব করোনা সম্পর্কে, এবং এই বিষয়ে আমাদের সাথে সরাসরি যুক্ত থাকবে আমাদের বার্তা কক্ষ থেকে আরমান হাসান। আরমান, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আরমান, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনার কাছে করোনা নিয়ে আসলে সর্বশেষ যে আপডেটটি আপনাদেরকে জানাতে হয়, বিশেষ করে বাংলাদেশের কথা যদি আমি বলি, বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত আপনার নতুন করে কেউ কিন্তু আসলে মৃত্যুবরণ করেনি। প্রিয় দর্শক, আমরা বার্তা কক্ষে ইতিমধ্যে প্রবেশ করতে যাচ্ছি, আপনারা নিশ্চয়ই লাইনে থাকবেন। আপনারা জানেন আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করছি, এবং এই বিষয়ে আমাদের সাথে বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত আছে আমাদের সহকর্মী আরমান হাসান, তিনি আমাদেরকে সর্বশেষ আপডেট জানাবেন, এবং আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আরমানের সাথে যুক্ত হতে পারবো নিশ্চয়ই, এবং যুক্ত হওয়ার সাথে সাথেই আমরা চলে যাব আরমানের কাছে। আরমান, নিশ্চয়ই আপনি এখন আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আর সর্বশেষ আপডেট যদি আসলে বলতে হয়, বিশেষ করে বাংলাদেশের যে কথাটি বলতে হয়, বাংলাদেশে কিন্তু সুখবর রয়েছে, কেননা বাংলাদেশে কিন্তু আপনার থাকুন আমাদের সাথে, আমরা নিশ্চয়ই, হ্যাঁ আপনি আছেন নিশ্চয়ই আমাদের সাথে? জি, আমি আছি আপনার সাথে স্যার। সর্বশেষ আপডেট জানান আরমান। স্যার, বাংলাদেশের আসলে যে আপডেটটি কথা বলতে হয় করোনা ভাইরাসের, সেটি হচ্ছে বাংলাদেশে নতুন করে কিন্তু এখনো পর্যন্ত আসলে কেউ আক্রান্ত হয়নি এবং নতুন কেউ মৃত্যুবরণও করেনি। আর এমনটি কিন্তু আসলে আমাদেরকে আজকে যে প্রেস ব্রিফিং হয়েছে সেখানে জানিয়েছে আইইডিসিআর এর মহাপরিচালক মির্জাদি সেরবিনা ফ্লোরা। এছাড়াও আজকে যে প্রেস কনফারেন্সটি হয়েছে এটি কিন্তু একটু ভিন্ন আঙ্গিকে, একটু ভিন্ন রকমের হয়েছে, কেননা আজকের এই প্রেস কনফারেন্সে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আসলে যিনি আমাদের স্বাস্থ্যমন্ত্রী অর্থাৎ জাহেদ মালিক, এবং তিনি কিন্তু আমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। ধন্যবাদ আরমান, আপনি আমাদের সাথে যুক্ত ছিলেন। আমরা জেনে নিলাম আজকে সারাদিনের তথ্য। স্যার, আসলে একটি ভয়ঙ্কর বিষয় আমরা জানতে পারলাম যে এই মুহূর্তে সারা বিশ্বে কিন্তু 6,66,365 জন করোনায় আক্রান্ত হয়েছে, এবং মোট মৃত্যুর সংখ্যা 31,000, এবং মোট সুস্থ হয়েছে একটি সুসংবাদ সেটা হচ্ছে 1,46,319 জন, এবং এই মুহূর্তে সর্বশেষ আক্রান্ত 220টিরও বেশি দেশ। এই ছিল আরমানের কাছ থেকে তথ্য। তবে আমাদের দেশের জন্য যে ভালো খবরটি স্যার, আজকে কিন্তু নতুন করে কোনো রোগী করোনায় আক্রান্ত হয়নি এবং কোনো মৃত্যুবরণের কোনো খবর নেই, এবং ইতিমধ্যে 15 জন সুস্থ হয়ে উঠেছেন। তো স্যার, আপনিও স্বাস্থ্য বিভাগ নিয়ে আছেন, এবং সেই সাথে আপনি একজন জনপ্রতিনিধি। স্বাস্থ্যসেবাকে এগিয়ে নেওয়ার জন্য আপনি আপনার নির্বাচনী এলাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রুট পর্যায়ে কাজ করছেন। সেই সাথে স্যার, আপনিও স্বাস্থ্যসেবা শিক্ষা বিভাগের মহাদায়িত্ব পালন করছেন। তো কেমন আছে আমাদের স্বাস্থ্য বিভাগ এবং কতটা প্রস্তুত আমাদের স্বাস্থ্য বিভাগ, এটা বিষয়টা জানার জন্য আমি প্রথমে স্যারের কাছে একটু জানতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ একটা সুন্দর কোশ্চেন করার জন্য। আসলে আপনারা জানেন যে চীন থেকে প্রথম এই করোনা ভাইরাসের উৎপত্তি হয়, এবং চীনে ব্যাপক আকারে এটা বিস্তার লাভ করে। তার পরিপ্রেক্ষিতে এখন সারা পৃথিবীতে এই করোনা ভাইরাসে আক্রান্ত
আপনারা ইটালির গল্প শুনেছেন, স্পেন, ফ্রান্স থেকে শুরু করে কানাডা, ইউকে, ইউনাইটেড স্টেটস থেকে শুরু করে সারা পৃথিবী আজকে আক্রান্ত, 220টারও বেশি দেশ আক্রান্ত। সম্ভবত এরকম এর আগেও এরকম ভাইরাসে আক্রান্ত হয়েছে, কিন্তু এরকম ব্যাপকভাবে সারা পৃথিবীতে আক্রান্ত হয়নি। সারা পৃথিবী যেমন আক্রান্ত, বাংলাদেশও তার থেকে বিচ্ছিন্ন না, বাংলাদেশও আক্রান্ত। এখন হঠাৎ করে যখন একটা এরকম ভয়ঙ্কর কিছু একটা দেশকে ভাইরাস হোক আর অন্য যাই আক্রমণ করুক, স্বভাবতই মানুষ তো এইভাবে প্রস্তুত থাকে না। তারপরও আমাদের সরকার চেষ্টা করে যাচ্ছে এই ভাইরাস থেকে যেন আমাদের পুরো জাতিকে রক্ষা করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করেছে। আমরা স্বাস্থ্য বিষয়ক সংসদীয় কমিটি পরপর 2টা স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটিতে আমি মিটিং করেছি। গত ফেব্রুয়ারি 17 তারিখে মিটিং করেছি, গত সপ্তাহে আমরা একটা মিটিং করেছি। সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়কে যেসব নির্দেশনা দেওয়া সম্ভব সেগুলো আমরা দিয়েছি। উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে আমাদের ব্যাপক জনগোষ্ঠীকে রক্ষা করতে হবে। বাংলাদেশে একটা সবচেয়ে ঘনবসতি দেশ। এখানে একজন মানুষ আক্রান্ত হলে, যেহেতু এটা হাইলি কন্টাজিয়াস বলি আমরা, একটা করোনা ভাইরাসে আক্রান্ত রোগী 1000 জন মানুষকে আক্রান্ত করতে পারে। এরকম একটা হাইলি কন্টাজিয়াস ডিজিজ। এবং যদি যেহেতু আমাদের ব্যাপক জনগোষ্ঠী এবং সবচেয়ে ঘনবসতি আমাদের এই বাংলাদেশ, সেখানে একজনের যখন আক্রান্ত হয়, সবাইতে তার পার্শ্ববর্তী মানুষকে অতি দ্রুত সময়ে এটা ছড়াতে পারে। যার জন্য আমাদের শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, পুরো দেশকে এখন সামগ্রিকভাবে এই সমস্যার সমাধান করতে হবে। না হলে একার পক্ষে, সরকারের পক্ষে, স্বাস্থ্য মন্ত্রণালয় অথবা যে কারোর পক্ষে এটার সমস্যার সমাধান করা সম্ভব না। সকল শ্রেণী মানুষ একসাথে এগিয়ে আসতে হবে, সবাইকে নিয়ে কাজ করতে হবে। ধন্যবাদ স্যার, আসবো আপনার কাছে আবার আলোচনায়। স্যার, এখানে চিকিৎসকদের যে বিষয় এবং চিকিৎসার সাথে যারা সরাসরি যুক্ত, বিশেষ করে নার্স, স্বাস্থ্যকর্মী, তো তাদের সুরক্ষার জন্য স্বাস্থ্য বিভাগ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, কি ব্যবস্থা নিয়েছে আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ। স্বাস্থ্য বিভাগ, সরকার অবশ্যই ব্যবস্থা নিয়েছে। ইতিপূর্বে আপনারা দেখেছেন যে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট বিভিন্ন জায়গায় সাপ্লাই দেওয়া হয়েছে। শুধু তাই না, যে সমস্ত ইপিআই কর্মীরা অথবা যারা সরাসরি রুগীকে ডিল করতেছেন, তাদেরকে আপনার N95 যে মাস্ক, সেই মাস্ক এবং প্রোটেকশনের সাফিসিয়েন্ট ইনস্ট্রুমেন্ট, ইকুইপমেন্ট, এগুলো সবই দেওয়া হয়েছে এবং তাদেরকে বাড়তি সতর্কতায় রাখা হচ্ছে। এবং কোনো ক্ষেত্রে তাদেরকে টেস্ট করা হচ্ছে। যে এর মধ্যে আবার আমাদের কিছু ডাক্তার, কয়েকজন সিস্টার অলরেডি অসুস্থ হয়ে গেছেন এবং তাদেরকে আবার চিকিৎসাও দেওয়া হচ্ছে এবং হসপিটালে তাদেরকে ভর্তি করে আইসোলেশন রাখা হয়েছে। স্যার, আপনি বলেন যে N95 মাস্ক, এটা কি সব চিকিৎসকরা পেয়েছে বা সব স্বাস্থ্যকর্মীরা পেয়েছে? এটা সবার জন্য প্রয়োজন নেই। বিশেষ করে যারা পেশেন্ট ডিল করবে, যারা আপনার নাক থেকে সোয়াব নিবে, যেগুলো সন্দেহজনক রোগী অথবা যে ডেড বডিগুলো যেগুলো মারা গেছে তাদের সোয়াব নিবে, তাদের জন্য এটা ম্যান্ডেটরি। সকলের জন্য ম্যান্ডেটরি না। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আপনাকে একটা বলছে যে আমাদের সুতি কাপড় দিয়ে 3 লেয়ারে যদি মাস্ক বানায়, ওইটাই যথেষ্ট। আচ্ছা, ধন্যবাদ। নিশ্চয়ই প্রিয় দর্শক, এটি আমাদের জন্য একটি সুখবর যে সরকারের পক্ষ থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে N95 মাস্ক যেটি দেওয়া হচ্ছে, নিশ্চয়ই এটি একটি ভালো বার্তা আমাদের জন্য। স্যার, এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য যে আপনি বললেন যে সমাজের সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে। আপনি নিজে একজন জনপ্রতিনিধি, আমরা দেখেছি আপনি আপনার নির্বাচনী এলাকায় সহায় সম্বলহীন অনেকের মাঝে খাদ্য, বস্ত্র এগুলো বিতরণ করেছেন। তো এই বিষয়টা কিভাবে আরও বেশি ফ্লারিশ হতে পারে, আপনার মতামতটা কি? যে কীভাবে এখানে কিন্তু 300 জন সংসদ সদস্য আছে, প্রত্যেকে যদি তার নিজ নিজ নির্বাচনী এলাকা এভাবে করে, তাহলে কতটা উপকৃত হবে বলে আমাদের জনগণ আপনি মনে করছেন? আপনাকে ধন্যবাদ একটা সুন্দর ইস্যু নিয়ে আলাপ করার জন্য। আপনারা জানেন 10 দিনের জন্য ছুটি ঘোষণা করেছে এবং সবাইকে বলা হয়েছে যে আপনারা বাসায় থাকবেন। এখন যাদের সামর্থ্য আছে 10 দিন কাজে 1 বছর চলতে পারবে অথবা 1 মাস চলার মতো অ্যাবিলিটি আছে, তাদের কথা ভিন্ন। কিন্তু আপনারা দেখবেন যে আমাদের একটা ব্যাপক জনগোষ্ঠী যারা দিন আনে দিন খায়, আমরা যদি রিক্সা বলি, আমরা যদি শ্রমিক বলি, আমরা কুলি বলি, অথবা যারা দিন আনে দিন খায়, এরকম প্রচুর লোক থাকে, যে মানুষগুলোর জন্য সবচেয়ে বড় সমস্যা। আমি 10 দিন একটা মানুষকে বললাম তুমি ঘরে বসে থাকো, কিন্তু এই 10 দিন মানুষ কি খাবে? তার যদি খাবার না থাকে, আমি যতই চেষ্টা করি এই মানুষটাকে আমি ঘরে বসে রাখতে পারবো না। সে কোনো না কোনোভাবে তার খাবারটা জোগাড় করার চেষ্টা করবে। না খেলে তো মানুষ 24 ঘন্টার বেশি তো বেঁচে থাকতে পারবে না, স্বভাবতই তাকে খাবার দিতে হবে। তো যেহেতু 10 দিন আমাদের
সবাইকে বাসায় থাকতে আমরা বলতেছি, সহজে এই যে দিন আনে দিন খায় অথবা প্রতিদিনের খাবার যারা জোগাড় করে সেই মানুষের কথা আমাদের সবাইকে চিন্তা করতে হবে। আমি আমার সংসদীয় আসনে যে কাজটা করেছি, প্রথমেই আমাদের রাজনৈতিক কর্মী দ্বারা সব গ্রামের প্রতিটা মানুষকে আমরা লিস্ট করছি যে কতগুলো গরিব মানুষ একটা গ্রামে আছে। সেই মানুষকে 7 দিনের খাবার 2000-এরও বেশি আমি ইতিমধ্যে ডিস্ট্রিবিউট করে গতকালকে শুরু করছি। শুধু খাবার না, তার আর যে সমস্যাগুলো, যেমন হাসপাতালে চিকিৎসার জন্য আমি পিপিই দিয়েছি, হ্যান্ড স্টেরিলাইজার দিয়েছি, গ্লাভস দিয়েছি, মাস্ক দিয়েছি। আমার যে চিকিৎসক কর্মী তারাও যেন আক্রান্ত না হয়, তারা যদি আক্রান্ত হয় তাহলে আমার এই মানুষগুলোকে চিকিৎসা দেবে কি, সেটাকে আমরা সেই জিনিসটা দিয়েছি। পাশাপাশি প্রতিটা ঘরে ঘরে আমরা 7 দিনের খাবার পৌঁছে দিয়েছি, যেন 7 দিন পর্যন্ত খাবার পর আবার তাদেরকে 7 দিন পরে আবার তাদের খাবার দেওয়া হবে, যাতে কোনো অবস্থায় মানুষ খাবার নিয়ে কষ্ট না করে। মানুষ যেন ঘরে যেভাবে আমরা বলছি যে তুমি ঘরে বসে থাকো, সেটা যেন সুষ্ঠুভাবে তারা বসতে থাকতে পারে। সেই জন্যে গতকালকে থেকে আমাদের কর্মসূচি শুরু হয়েছে, এটা চলতেই থাকবে যতদিন আমরা এই ছুটি বা আমরা বলবো যে তোমরা ঘরে থাকো, সেই ততদিন পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকবে। তবে 300 আসনের সমস্ত এমপিকে যদি আমরা এইভাবে ইনভলভ করতে পারি, তাহলে কিন্তু সারা বাংলাদেশের হয়তো যেই যে দিন মজুর যারা দিন আনে দিন খায়, এই লোকগুলোর কষ্ট থাকবে না। তারা ঘরের মধ্যে বসে থাকতে পারলে অবশ্যই করোনা যেমন সারা বাংলাদেশে আজকে ছড়িয়ে পড়ছে, এটা থেকে আমরা রেহাই পাবো। আপনারা জানেন যে গত 3 মাসে বাংলাদেশে 5,58,000 লোক করোনা আক্রান্ত দেশ থেকে এসেছে। এরা এখন শহর থেকে গ্রামে চলে গেছে। এই গ্রামের যারা গেছে এখন গ্রাম সম্ভবত আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। আমরা যদি এই মানুষগুলোকে 14 দিন পর্যন্ত ঘরের বসায় রাখতে পারি, কোয়ারেন্টাইন রাখতে পারি অথবা আইসোলেশন রাখতে পারি, তাহলে হয়তো 14 দিনের মধ্যে আমরা এই করোনা থেকে বাংলাদেশকে মুক্ত করতে পারব। অত্যন্ত আশার একটি বার্তা আপনার কাছ থেকে পেলাম। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে জানিয়ে রাখি, আপনারা যদি সরাসরি আমাদের এই অনুষ্ঠানে যুক্ত থাকতে পারেন আপনিও, আর এজন্য আমাদের রাষ্ট্রীয় অফিসিয়াল পেজে আপনি আপনার মতামত জানিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। স্যার, এইখানে একটি বিষয় যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন যে 6 মাসের খাবার যারা বিভিন্ন পেরিফেরিতে আছে, মজুর মুটে অর্থাৎ দিন আনে দিন খায়, এবং যাদের এই লকডাউনে তারা যাতে কষ্ট না পায় সেজন্য কিন্তু 6 মাসের খাবারের ব্যবস্থা তিনি করেছেন। তো এটি প্রান্তিক পর্যায়ে কি সুষ্ঠুভাবে বণ্টিত হচ্ছে? আপনি একজন জনপ্রতিনিধি, আপনি আপনারও এলাকায় আপনি জানি যে কাজ করে থাকেন, তো সেই দিক থেকে আপনি কি এটা পেয়েছেন যে গ্রামবাসী বা প্রান্তিক জনগোষ্ঠী এই সরকারের প্রদত্ত বা বণ্টিত যে খাদ্য সেগুলো পাচ্ছে সঠিকভাবে? দেখেন, সরকার ডিস্ট্রিবিউট করলে আমরা বিশ্বাস করি যে 90% ক্ষেত্রেই সঠিক হয়। এখন 10% তো অনেক ক্ষেত্রে আমাদের নেতা কর্মীদের মধ্যে দুর্বৃত্ত থাকে, সেটা কিছু কিছু ক্ষেত্রে আপনার মিসইউজ হতেই পারে। তারপরেও সরকারের নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। শুধু সরকারই না, আমি বলবো দেশের যারা ধনাঢ্য ব্যক্তি আছে, যাদের অ্যাবিলিটি আছে, তারা যদি বড় আকারে না হোক ছোটো আকারে যদি আপনার আত্মীয় স্বজনকে আপনি হেল্প করেন, আমি মনে করি এটা একটা বড় হেল্প। যে আপনি দূরের লোকের দরকার নেই, আপনি কাছের লোকগুলাকে বা আপনার আত্মীয় স্বজনকে যদি আপনি গরিব লোকগুলাকে হেল্প করেন, এটাও কিন্তু কম হেল্প না। একজন সরকারের পক্ষে, একজন এমপির পক্ষে কতদিন সম্ভব। পাশাপাশি আমরা যারা দলমত নির্বিশেষে যাদের সলভেন্সি আছে, তারা যদি সহযোগিতা হাত বাড়িয়ে দেয়, তাহলে এটি শুধুমাত্র সরকারের পক্ষে সম্ভব। ধন্যবাদ স্যার। এইখানে স্যার আরেকটি বিষয় জনমনে আতঙ্ক বিরাজ করছে, আর সেটি হচ্ছে যে এখন স্ক্রিনিং হচ্ছে, যদিও আজকে ঘোষণা দেওয়া হয়েছে নতুন করে কেউ সংক্রমিত হয়নি। যদি স্যার একটি আউটব্রেক ম্যাসিভলি হয়ে থাকে, সেইটাকে ট্যাকেল দেওয়ার জন্য আমাদের বিভাগীয় শহর, জেলা শহরগুলো কি পর্যাপ্ত পরিমাণ আইসিইউর ব্যবস্থা রয়েছে? আপনাকে একটা খবর দিই, সব রোগীর যে আইসিইউ লাগবে তা না। দুইটা জিনিস, একটা হচ্ছে যাদের বয়স বেশি, মানে 50-এর ঊর্ধ্বে, বা আমরা বলছি যে এখন পর্যন্ত পৃথিবীতে 70-এর উপরে যারা বয়স তাদের মৃত্যু হার বেশি। বাংলাদেশে আপনার জন্য 5 জন রোগী মারা গেছে, একজনের বয়স হলো 65 বছর আর বাকি 4 জনের বয়সই 70-এর উপরে। তো এই শ্রেণীর লোক যারা আক্রান্ত হচ্ছে তাদের আইসিইউ লাগতেছে, তাদের ভেন্টিলেটর লাগতেছে, তাদের সাপোর্ট সিস্টেমটা বেশি লাগতেছে। কিন্তু কম বয়সের মানুষ, যদি আমরা বাংলাদেশের চিত্রই বলি, এই যে 48 জন মানুষ আক্রান্ত হয়েছে, তার মধ্যে কিন্তু আইসিইউ খুব বেশি মানুষের লাগেনি।
অল্প সংখ্যক মানুষের আইসিইউ লাগেছে। ঢাকা শহরে আমাদের আইসিইউ আছে, ঢাকার বাইরেও কিন্তু বিভিন্ন আমাদের বিভাগীয় শহরে কিছু কিছু জায়গাতে আইসিইউ আছে। তো যেখানে আইসিইউ লাগবে, আমরা যেসব হাসপাতালকে স্পেসিফিক্যালি চিকিৎসার জন্য নির্দিষ্ট করা হয়েছে সেখানে অনেক জায়গায় আইসিইউ আছে, যেগুলো নাই সেগুলো আমরা তড়িৎ গতিতে কিন্তু ঢাকাতে নিয়ে এসে যে হাসপাতালগুলোকে অ্যাসাইন করা হয়েছে অথবা নির্দিষ্ট করা হয়েছে সেই হাসপাতালে যে ভেন্টিলেটর আছে সেখানে আমরা ভর্তি করে চিকিৎসা করতে পারি। সামগ্রিক অর্থে বলতে গেলে এখনও মানুষের হতাশ হওয়ার কিছু নেই। যে সংখ্যক রোগী আমাদের আক্রান্ত অবস্থায় আমরা পাইছি সেইগুলোকে কিন্তু চিকিৎসা দেওয়া সম্ভব হয়েছে এবং সারা পৃথিবীর তুলনায় বাংলাদেশের মৃত্যু হার কিন্তু আমরা খুব বেশি বলবো না। সারা পৃথিবী যেমন ব্যাপক হারে মানুষ মারা যাচ্ছে, বিশেষ করে উন্নত বিশ্বের যেমন ইটালি স্যার প্রতি সেকেন্ডে 13 জন মানুষ হয়েছে। সেই হিসাবে আমরা বলবো যে বাংলাদেশে আমরা এখনও ভালো আছি এবং ভালো আক্রান্তর সংখ্যা কম, আমরা ভালো আছি। এবং আমাদের জন্য দুইটা সুখবর, একটা হচ্ছে যে আমাদের মানুষের গড় বয়স হচ্ছে 27 বছর, যেমন ইটালিতে 47 বছর, অর্থাৎ আমাদের দেশে গড় আয়ু বা আমাদের কম, যেটা আমাদের জন্য একটা ভালো খবর। দ্বিতীয় হচ্ছে যে যদিও এখন পর্যন্ত পরীক্ষা প্রমাণিত না যে ওয়েদার একটা ফ্যাক্টর, সেটা হয়তো আরও কিছুদিন গেলে আমরা বুঝতে পারবো যে টেম্পারেচার বেশি হলে অথবা হিউমিডিটি বেশি হলে এটার সাথে কোনো ইফেক্ট হয় কিনা। তারপরে সামগ্রিক অর্থে সারা পৃথিবীতে যেমন ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে, ওই হিসাবে বাংলাদেশে এখন ওই রকম ছড়িয়ে পড়ছে বলে আমাদের কাছে এখনও খবর আসেনি। কারণ আজকেও গত 24 ঘন্টা এবং আজকের 24 ঘন্টাও নতুন কোনো সংক্রমণ আমরা পাইনি। তাতে মনে হয় যে আমাদের ব্যাপক যেভাবে সারা পৃথিবীতে ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে, বাংলাদেশে হয়তো ওইটা নাও হতে পারে। ধন্যবাদ স্যার, আমরা আরও আলোচনায় যুক্ত হবে, তবে তার আগে আমাদের ছোট্ট একটি বিরতির সময় হয়ে গেল। আমরা বিরতির পর আবারও আলোচনায় যুক্ত হব। প্রিয় দর্শক, সময় হলো ছোট্ট একটি বিরতির, ফিরছি একটু পর। সে পর্যন্ত রাজ টিভির সাথেই থাকুন। একা হয়ে গেলে বাবা, নিজের দিকে খেয়াল রেখো। তুমি নিজের দিকে খেয়াল রেখো, মেয়েটাও বিদেশ চলে গেল। আঙ্কেল, নিজের দিকে খেয়াল রাখবেন। হ্যালো, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। থাকুন নির্ভয়, আছে হৃদরোগের বিশ্বমানের চিকিৎসা সেবা। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। কাঁদছিস কেন পাগলি? আমি তো ভালো হয়ে গেছি। কাঁদবো না, তুমি একা একটা মানুষ। একা কোথায়? ইউনিভার্সাল কার্ডিয়াক হাসপাতাল আছে আমার পাশে, ওরা আমার হৃদয়ের বন্ধু। যখন আপনার পাশে ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, তখন আপনি আর একা নন। আমি দেখি রাজ টিভি অনেক অনুষ্ঠান কভার করছে, স্পেশালি হেলথ সেক্টর, মেডিকেল রিলেটেড প্রোগ্রাম, অনুষ্ঠানগুলো অনেক বেশি কভার করে। আমি নিশ্চয়ই শুভকামনা করি এবং এই প্রত্যাশা করি যে এই দেশটা বাংলাদেশ স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে আমাদের স্বপ্নে সোনার বাংলাদেশ আমরা গড়তে চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন উনি দেখেছিলেন, তার সারাটি জীবন দিয়ে এদেশের স্বাধীনতা দিয়ে গিয়েছেন আমাদের, সেই চেতনাটাই যেন ধরে রাখতে পারে রাজ টিভি। এই হলো আমার প্রত্যাশা। অনেক ভালো করুন, অনেক পথ এগুতে হবে। জয় বাংলা বলে আগে বাড়েন, ইনশাআল্লাহ ভালো করতে পারবেন। জয় বাংলা। রাজ টিভি, রাজ টেলিভিশন নামটার মধ্যেই এর অর্থ লুকিয়ে আছে, অর্থাৎ রাজার টেলিভিশন। আসলেই তো রাজার টেলিভিশনে কারা কাজ করছে, কাদেরকে নিয়ে কাজ করা হচ্ছে? ডাক্তারদেরকে নিয়ে, যারা মানুষের জীবনের রাজা। আল্লাহ পাক যাদের মাধ্যমে মানুষের জীবন রক্ষার কাজটি করেন। খুবই সুন্দর একটি উদ্যোগ। যে রাধে সে চুলো বাঁধে, ডাক্তাররা ডাক্তারি করবে, আবার সেটি জানান দেবে সবাইকে। সবাই যদি না জানে ডাক্তাররা কত ভালো কাজ করছে, তাহলে তো হলো না। আমি ভালো কাজ করলে অবশ্যই সেটাকে জানান দেব। কেন দেব? যাতে আমার ভালো কাজে অনুপ্রাণিত হয়ে আরও 10 জন ভালো কাজ করেন। রাজ টেলিভিশন দেখবেন, নিয়মিত দেখবেন। লাভ কি? চিকিৎসকদের জানবেন, ভালো মানুষদের জীবন জানবেন, চিকিৎসা সেবা সম্পর্কে জানবেন, চিকিৎসক হতে গেলে কি করতে হবে সেটা জানবেন, চিকিৎসা বিষয়ে পড়াশোনার সুযোগ কিভাবে কোথায় সেটিও জানবেন। অর্থাৎ জীবনের
প্রায় সব প্রয়োজনে এই চ্যানেলটি দেখবার অনেক প্রয়োজন। প্রিয় দর্শক, স্বাগত রাখবার রাজ টিভি নিয়মিত আয়োজন ঘটনা প্রবাহ অনুষ্ঠানে। আজকে আমাদের আলোচনার বিষয় স্বাস্থ্য বিভাগ কতটা প্রস্তুত এই করোনা দুর্যোগে, সেই সাথে লকডাউনে দিন মজুরিদের কী হাল। আর এ বিষয়ে বিশেষজ্ঞ মতামতের জন্য আমাদের স্টুডিওতে আলোচক হিসেবে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ, মাননীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ ৩, এবং সেই সাথে স্টুডিওতে আরও উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু ইউসুফ ফকির, অতিরিক্ত মহাপরিচালক স্বাস্থ্য শিক্ষা বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের এই আলোচনায় সরাসরি যুক্ত হতে চান, আমাদের রাজ টিভির অফিসিয়াল পেজে ইনবক্সে কমেন্টস করে আপনি আপনার মতামত জানাতে পারেন। স্যার, আমরা বিরতির আগে আলোচনা করছিলাম, আমাদের সাথে বেশ দর্শক যুক্ত আছে, তাদের একটু মতামতগুলো নেই। আমাদের সাথে যুক্ত আছেন মাইনুল চিস্তি, গ্রেট জব রাজ টিভি, থ্যাঙ্কস ফর নাইস প্রোগ্রাম, থ্যাংক ইউ ভেরি মাচ। ডাক্তার রাসেল চাকমা আছেন যুক্ত, সোহিনী সরকার আছেন, রুমা আক্তার, মোহাম্মদ ফজলে রাব্বি ফ্রম চিটাগং, তিনি আবু ইউসুফ ফকির স্যারের কাছে একটি প্রশ্ন রেখেছেন। চিকিৎসা সেবার সাথে যারা জড়িত, চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কোনো সম্মান দেওয়ার প্রয়োজন আছে কি না? স্যার, আমারই এই প্রশ্নটা ছিল, কিন্তু একজন ধন্যবাদ ডাক্তার তোমাকে। সত্যি কথা বলতে শুধু চিকিৎসক না, এই কাজের সাথে যারা জড়িত আছে অবশ্যই তাদেরকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করা উচিত এবং তাদের সম্মান দেওয়া উচিত। কারণ সম্মান না দিলে, রাষ্ট্রীয়ভাবে কম্পেনসেশন না দিলে, আমাদের ডেঙ্গুতে দেখা গেছে যে বেশ কয়েকজন ডাক্তার এবং কর্মী, আমি একজন কর্মীর কথা জানি, স্বাস্থ্যকর্মী, যিনি মাদারীপুর থেকে বাচ্চা একটি ছেলে, তার বয়স 26 কি 27 হবে, তাকে ঢাকা মেডিকেলে কাজ করার জন্য আনা হয়েছিল এবং পরে সে ডেঙ্গুতে মারা যায়, কিন্তু সেই ফ্যামিলিটাকে সেইভাবে কম্পেনসেশন দেওয়া হয়নি। এবং যারাই এই করোনায় কাজ করতে যেয়ে যদি কেউ মারা যায় অথবা অসুস্থ হয়, আমি রাষ্ট্রকে বলবো, আব্দুল আজিজ ভাইকে আমি বলবো যে আপনি অবশ্যই এটি কথা বলবেন। এমনকি যারা আমার পুলিশ ভাই, যারা ম্যাজিস্ট্রেট, যারা কাজ করতেছে ফিল্ডে, তারাও কিন্তু এফেক্টেড হতে পারেন। তাহলে তারা যদি এফেক্টেড হয়, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে যাতে একটা ভালো অনুদান দেওয়া হয়, যাতে তাদের পরবর্তীতে তাদের পরিবারটা চলতে পারে। কারণ যারা বয়স্ক লোক, তাদের কিন্তু ডিপোজিট থাকে। একজন জুনিয়র ছেলে বা মেয়ে, একজন কর্মকর্তা, তার কিন্তু ওইভাবে ডিপোজিট থাকে না। যদি রাষ্ট্র তাকে একটি ভালো অনুদান দেয় এবং অনুদানটা যদি এরকম নিয়ম করে দেয় যে এটা ফিক্সড ডিপোজিট থাকবে, 18 বছর আগে ভাঙাতে পারবে না, তাহলে তার ফ্যামিলিটা কিন্তু অ্যাটলিস্ট যে দারিদ্রতার হাত থেকে রক্ষা পাবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে যে এই বিষয়টি যাতে তারা ভালোভাবে ভেবে দেখে, তাহলে যে কোনো দুর্যোগে, এমনকি ফায়ার সার্ভিসের একজন কর্মীও যদি আগুন নিভাতে যে মারা যায়, তাকে রাষ্ট্রীয়ভাবে যদি মূল্যায়ন করা হয়, তাহলে যে কোনো দুর্যোগেই আমাদের প্রতিটি জনগণ ঝাঁপিয়ে পড়বে। আমি মনে করি এটি প্রতিটি জনগণের অধিকার এবং তাদেরকে মূল্যায়ন করা উচিত এবং পাশাপাশি তাদের বীরের মর্যাদায় কোনো খেতাব দেওয়া উচিত। যেমন আমরা 71 স্বাধীনতার যুদ্ধে বিভিন্ন খেতাব দিয়েছি, এই সমস্ত ক্ষেত্র আমরা বিভিন্ন খেতাব দিতে পারি, স্বাধীনতা পদক দিতে পারি বা 21 পদক দিতে পারি বা অন্য কোনো পদক নাম করে আমরা সেই পদক নাম দিতে পারি, একটি রাষ্ট্রীয় সম্মাননা, একটি স্বীকৃতি। নিঃসন্দেহে। ধন্যবাদ স্যার। কিন্তু স্যার, এই জায়গাটাতে কিন্তু একটি পরিতাপের বিষয় থেকেই যায়, নিশ্চয়ই আপনিও অবগত আছেন, যেখানে রাষ্ট্রীয় পুরস্কারের বিষয় আসে। অন্যান্য দেশে আপনি নিশ্চয়ই স্যার জেনে থাকবেন, ইটালিতে 3 বেলা চিকিৎসকদেরকে কিন্তু স্যালুট করা হচ্ছে, জাতীয় বীর আখ্যায়িত করা হচ্ছে। চীনেও কিন্তু ঠিক একইভাবে বীর সম্মাননা দেওয়া হচ্ছে। কিন্তু সেই জায়গার একটি উল্টো চিত্র আমাদের দেশে আমরা লক্ষ্য করে থাকি। স্বয়ং ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের অধ্যক্ষ খান আবুল কালাম আজাদের একটি ইন্টারভিউ, তিনি জানিয়েছেন একজন চিকিৎসককে তার বাড়িওয়ালা ঘরে ঢুকতে দেয়নি, কারণ তিনি চিকিৎসক, হসপিটাল থেকে এসছেন, তাকে বাড়ি ছেড়ে দিতে বলেছেন বা একটা হুমকি, একটি দুঃখের কথা তিনি জানিয়েছেন। পক্ষান্তরে দেখা যাচ্ছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় যে সচিবালয় থেকেও কিন্তু একটি চিঠি জারি হয়েছিল, চিকিৎসকদের এই মুহূর্তে কোনো অবহেলা থাকলে তাদেরকে স্থানীয় প্রশাসন, ভারপ্রাপ্ত কর্মকর্তা, র্যাব, তাদেরকে দিয়ে একটি শায়েস্তে করার একটি কঠিন চিঠি, যেটাতে কিন্তু চিকিৎসক সমাজ ক্ষুণ্ণ হয়েছে। তো এই যে মনোবল ভেঙে যাওয়ার বিষয়টি, এই যে ক্ষুণ্ণ হওয়ার বিষয়টি, এটা কি আসলেই কি ঠিক? এখানে কি কোনো ভুল হয়েছে আমাদের? আপনাকে আবার একটু ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে এই কিছুদিন আগে বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল, সেখানে
এত ব্যাপক সংখ্যক জনগণ আক্রান্ত হয়েছিল যে হাসপাতালে গেলে বিছনায়, ফ্লোরে, করিডোরে, বাথরুমের সামনে এমন কোনো জায়গা ছিল না যে রোগী ছিল না হাসপাতালে। সেইখানে কিন্তু বাংলাদেশের আমাদের ডাক্তাররা অত্যন্ত দক্ষতার সাথে এই ডেঙ্গু মোকাবেলা করছে। সেই ডেঙ্গু মোকাবেলা করতে যায় 11 জন স্বাস্থ্য কর্মী মারা গেছে। দুর্ভাগ্যজনক হলে সত্য, সেই জিনিসটাকে আমরা ওইভাবে মূল্যায়ন করতে পারিনি। আর সেটা যদি আমরা মূল্যায়ন করতে পারতাম, সেই মানুষগুলো যদি খবর নিতে পারতাম, অথবা সেই যারা মারা গেছে তাদেরকে যদি কিছুটা কম্পেনসেট করতাম, তাদের পরিবার কিভাবে চলবে, তাহলে হয়তো আজকে করোনা নিয়ে আমাদের এত আতঙ্কিত হওয়ার কিছু ছিল না। আপনি যে গল্পটা বলছেন যে বাড়িতে পর্যন্ত উঠতে দিচ্ছে না, এই চিত্রটা যে হচ্ছে না তা না, অনেক জায়গায় এরকম হচ্ছে যে হাসপাতাল থেকে ডাক্তার এসে তাকে সে বাসায় ঢুকতে দিচ্ছে না। পাশাপাশি এই যে একটা ডাক্তারের যদি অসুস্থ হয় অথবা যদি আল্লাহ না করুক মারা যায়, তাহলে তার পরিবারটা চলবে কিভাবে? তারও সন্তান আছে, মা আছে, বাবা আছে, তার বাবা আছে, এবং অনেক জায়গায় দেখা যায় একজন ডাক্তারের উপরে হয়তো তার পুরো পরিবার নির্ভর করতেছে। এরকম যদি অবস্থা হয় তাহলে সেই পরিবারটা চলবে কীভাবে? সে তো রাষ্ট্রীয় কাজ করতেছে, রাষ্ট্রের জন্য কাজ করতেছে। ডেফিনেটলি রাষ্ট্রের পক্ষ থেকে এই যদি এরকম কোনো ঘটনা ঘটে অথবা অসুস্থ হয়ে যায়, তার চিকিৎসা ব্যবস্থা করতে হবে। পাশাপাশি যদি তার কোনো রকম অঘটন ঘটে, মারা যায়, অবশ্যই সেই পরিবারের পুরো দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। এবং আমরা দেখেছেন যে আমাদের বিভিন্ন জাতীয় যে অর্জনগুলো, ক্রিকেট খেলা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে আমরা দেখছি যে বিভিন্নভাবে আমরা পুরস্কৃত করি। আমরা যদি আমাদের এই ডাক্তার অথবা স্বাস্থ্যকর্মীদের ওই রকম তাদের অবদানের জন্য যদি আমরা যেমন চীন করছি, ইটালি বা বিভিন্ন জায়গায় করছি, তাদেরকে যদি আসলে ওইভাবে আমরা মূল্যায়ন করতাম, তাহলে ভবিষ্যতে, এখন এবং ভবিষ্যতে যে কোনো সময় যে কোনো এই রাষ্ট্রীয় দুর্যোগে মানুষ এগিয়ে আসতো, ডাক্তার সমাজে এগিয়ে আসবে, এবং যে কোনো সময় এই রাষ্ট্রের যে কোনো একটা অনাকাঙ্ক্ষিত অবস্থা সব মানুষ মোকাবেলা করবে। আমার মনে হয় এটা অবশ্যই করা উচিত। স্যার, এই জায়গাটাতে আপনি একটু পেছনে ফিরে যাই, যে চিকিৎসক এবং যারা চিকিৎসা সংশ্লিষ্ট কাজে জড়িত তাদের এই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পাওয়া এবং না পাওয়ার বিষয়ে কিন্তু মত, অভিমত এবং মতানৈক্য রয়েছে। যে যেখানে আপনি একটু আগে বলেছেন যে যারা সরাসরি ক্লোজ কন্ট্যাক্টে যাবেন, বিশেষ করে চিকিৎসক, এবং আপনি নিশ্চয়ই জানেন যে ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালে যে চিকিৎসক করোনা আক্রান্ত রোগীটাকে রিসিভ করেছিল তিনি কিন্তু আক্রান্ত হয়েছেন এবং তিনি কিন্তু জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। আমরা যতটুকু জেনেছি তিনি এখন কিছুটা সুস্থ হয়েছেন। এই যে একটি ঝুঁকিপূর্ণ কাজ, সেই জায়গাটাতে কিন্তু চিকিৎসকরা যেখানে পিইপিটা সবার আগে পাবে সেটা না পেয়ে কিন্তু অন্য ফিল্ডের মানুষজন পাচ্ছে, যেমন ধরুন ব্যাংকার পাচ্ছে, ইউনো অফিস পাচ্ছে, ডিসি অফিস পাচ্ছে। তো এইটা বন্টন করার জন্য সরকারিভাবে চিকিৎসকদের যে পেশাজীবী যে সংগঠন বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের যারা, তাদের সাথে কি স্যার কোনো বৈঠক হয়েছিল কিনা, বা এইটা মনিটরিংটা কিভাবে করা হচ্ছে? আসলে পিপিইগুলা দেওয়া হচ্ছে প্রতিটা হসপিটালের ডিরেক্টরের কাছে এবং পাশাপাশি সিভিল সার্জনকে দেওয়া হচ্ছে। এখন সিভিল সার্জন অফিস থেকে অথবা আমাদের সেন্ট্রাল মেডিকেল স্টোর যে আছে, সেখানে যদি কেউ পার্সোনাল ব্যক্তিগত সম্পর্কের জন্য কিছু পিপিআর অন্যদিকে দেয়, সেটা তো আসলে স্বাস্থ্য অধিদপ্তরের আসলে সব কিছু নখদর্পণে থাকে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অত ব্যক্তিগত সম্পর্কের জন্য হোক বা বিভিন্ন কারণে হোক কিছু মিসহ্যান্ডেলিং হয়েছে। স্যার, ব্যক্তিগত সম্পর্ক ঊর্ধ্বে এসেই তো স্যার এখন যে বলবো যে বৈশ্বিক এবং যে সংকট, সেই সংকটের কথাটাই তো আসলে আমার মনে হয় যে চিন্তায় রাখা উচিত। নিঃসন্দেহে অবশ্যই সেটি হয়তো কেউ করে থাকতে পারে, আমি জানি না কে করছে। এমন করে থাকলে তারা হয়তো দেখা যায় তাদের কাছ থেকে পার্সোনাল বেনিফিট নেওয়ার জন্য তারা এই কাজটা করছে। এখন তো এগুলো তো ডকুমেন্ট নাই আসলে। আর আমি নিজেও বলবো এটা একটা নৈতিকতার বিষয়। আমাকে দিলেই আমি কেন নিব? আমাকে যদি কেউ দেয়, আমি যে কাজটা করি না আমি সেটা কেন নিব? আমাকে যদি আপনি 10 প্লেট বিরিয়ানি দেন, আমি 10 প্লেট বিরিয়ানি খেতে পারবো না, সবগুলোকে আমি হাত দিয়ে নষ্ট করব? এটা আমি মনে করি আমাদের প্রতিটা শিক্ষিত সুস্থ নাগরিকের এই চিন্তাটা করা উচিত যে আমার আগে কার দরকার। আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন বাজারে যা চাল দরকার 10 কেজি, অ্যাকচুয়ালি আমাদের শিক্ষিত ফ্যামিলিগুলোতে এখন ভাত খুব কম খায় এবং চাল কম লাগে। তারপরও কাউকে দেখা গেছে যে 2 বস্তা 3 বস্তা চাল কিনা, আর্টিফিশিয়াল ক্রাইসিস সৃষ্টি করা। আপনি যে মানসিকতা পরিবর্তন না করেন, জননীতি শেখ হাসিনা যত কাজই করুক না কেন, আপনি তো ওই পেরিফেরিতে বা আপনি ফোকাস পয়েন্টে তো সব কিছু আপনি পৌঁছতে পারবেন না। আমাদের প্রতিটা লোকেরই মানসিকতা পরিবর্তন করা উচিত। যে মেয়েটা একটা ডেলিভারি করাচ্ছে,
আর যে প্রফেসর দুইজন তো এক না, কারণ যে রুগী সরাসরি ডিল করতেছে আমি মনে করি তার প্রোটেকশন আগে দরকার। আমি রুমে বসে আছি, আমি ডিসিশন দিচ্ছি, আমার প্রোটেকশন ওরকম দরকার নাই। যে ফিল্ডে কাজ করে, যেমন আজকে আমাদের ডিজি আবুল কালাম আজাদ স্যার, উনি যে পিপিই যারা ফিল্ডে ইপিআইয়ের যে কর্মীরা যে সোয়াব নেবে নেজাল সোয়াব, তাদের উদ্দেশ্যে তাদেরকে পিপিই দিছে যে এই যে মাস্ক N95, তো সেটা বসতে হবে। আর যারা আছি একটা আমরা সিম্পল মাস্ক পরলেই চলে। যে রুগী ডিল করে তাকে অবশ্যই এক্সট্রা কেয়ার দিতে হবে, না দিলে তো হবে না। এখন যদি আমি বড় চেয়ারে বসে আছি, আমি যদি মনে করি আমারই প্রোটেকশন নিব, এই মানসিকতা পরিবর্তন করতে হবে। এবং সেটা আসলে একটি হাস্যকর ব্যাপারও হয়ে দাঁড়ায় যখন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছবি তুলে সেটি সামাজিক মাধ্যমে দেয়, সেটি অত্যন্ত একটা জিনিস পিপি কিন্তু সবার দরকার নেই। যেমন একটা যে রুগী কি বলে করোনা ভাইরাসে আক্রান্ত না, একটা হাসপাতালে হয়তো 200 রুগী আছে, আমরা যদি সাসপেক্ট করি অথবা চিন্তা করি যে এই রুগীগুলো করোনা হতে পারে, এই রুগীকে যারা চিকিৎসা করবে তাদের পিপি দরকার আছে। যাদের কি বলে একটা নর্মাল রুগী, একটা অপারেশন রুগী আসছে অথবা অন্য যে কোনো একটা অসুখ নিয়ে রুগী ভর্তি আছে হাসপাতালে, সেই রুগীদের চিকিৎসার জন্য কিন্তু পিপি দরকার নেই। আমরা ব্যাংকের একজন ম্যানেজার, সে পিপি নিয়ে বসে থেকে কাজ করবে, এটা তো কোনো যুক্তি হতে পারে না। অবশ্যই স্যার, আমাদের কয়েকজন দর্শক আপনাদের সঙ্গে বিভিন্ন মতামত জানিয়েছে। যুক্ত আছেন ডিজিএম আকায়েদুজ্জামান, ইএনটি প্রফেসর, তিনি লিখেছেন, কংগ্রাচুলেশন ইউসুফ স্যার ফর ইউর নাইস ওপিনিয়ন, গুড আইডিয়া আজিজ ভাই, আপনাকে সুন্দর একটি মতামতের জন্য ধন্যবাদ জানিয়েছে। পলাশ সরকার, তিনি লিখেছেন, খুব ভালো লাগছে প্রফেসর ইউসুফ স্যারকে দেখে, ভালো থাকবেন স্যার। আমেনা আক্তার, তিনি লিখেছেন, স্বাস্থ্য সহকারীরা কেন্দ্রে একটা বাচ্চাকে 3-5 বার ধরে যা এবং ছোঁয়া লাগে, কিন্তু 1 পেয়ার গ্লাভস ছাড়া আর কিছুই পায় না। স্যার আরও একটি ক্ষোভের কথা, দুঃখের কথা জানিয়েছেন। এটা সত্য, যারা স্বাস্থ্য সহকারী তারা কিন্তু বাচ্চাদের ডেলিভারির পর 3 থেকে 5 বার ধরছে, বা ডেলিভারির সময়গুলোতে সেখানে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট তো দূরের কথা, তারা গ্লাভস পাচ্ছে না বলে একটি আক্ষেপ জানিয়েছেন একজন স্বাস্থ্য সহকারী। আপনার স্যার মতামত জানতে চাচ্ছি, এই ব্যাপারে আপনি কি বলবেন? আসলে আমেনা আক্তার, গ্লাভস পাবেন না এটা হতে পারে না। আরেকটা জিনিস হচ্ছে যে যদি মাকে আমরা করোনা সাসপেক্ট না করি, একটা নর্মাল ডেলিভারি হচ্ছে, নর্মাল ডেলিভারির জন্য তো আপনার 5 সেট গ্লাভস নষ্ট করার দরকার নেই। আপনি 1 সেট গ্লাভস ব্যবহার করেই আপনি একটা নর্মাল ডেলিভারি করাতে পারেন। 5 সেট গ্লাভসের কোনো দরকার নেই। আপনি একটা গ্লাভস করে বাচ্চা ডেলিভারি করলেন, তারপর বাচ্চা ধরলেন, সমস্যা নেই তো। যখন আপনি সাসপেক্ট করবেন যে হ্যাঁ এই রোগীটার আপনি করোনা ভাইরাসে আক্রান্ত, তখন আপনি ধরেন পার্সোনাল N95 মাস্ক ইউজ করলেন, পিপি ইউজ করলেন, আপনি ইভেন মানে আপনি হোল বডি প্রোটেক্ট করার জন্য যে জিনিস দরকার সবই করবেন। কিন্তু যে ডেলিভারিতে কোনো করোনা ভাইরাসে আক্রান্ত না, সেটা নিয়ে আপনার 5 সেট গ্লাভসের কোনো দরকার নেই। 1 সেট গ্লাভস যথেষ্ট, যেটা দিয়ে আপনি ডেলিভারি করবেন। ধন্যবাদ আমিনা আক্তার, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আরও একটি প্রশ্ন আবু ইউসুফ ফকি স্যারের কাছে। স্যার, আমি একজন চিকিৎসক, আমি যদি স্যার এই মুহূর্তে আক্রান্ত হয়ে যাই, তাহলে আমাকে কোথায় নেওয়া হবে, নাকি জনগণের কাতারেই রেখে দেওয়া হবে? স্যার, তার মানে প্রশ্নটি করেছেন যে চিকিৎসকরা কেউ যদি আক্রান্ত হয়, তাদের সুচিকিৎসার জন্য আলাদা কোনো কেয়ার ইউনিট থাকার দরকার আছে কিনা? না, কেয়ার ইউনিট ধরা এখন সত্যি কথা বলতে যে রোগীগুলো ভর্তি হচ্ছে, আমাদের তো আইসোলেটেড হসপিটালই করা হয়েছে। সেই হসপিটালে হয়তো একজন সম্ভবত একজন ডাক্তার হিসেবে সে কেয়ার এমনি বেশি পায়, আর সেখানে তো আপনার আইসিইউ রাখা আছে। যদি আইসিইউ দরকার, আইসিইউ তো সবার দরকার হয় না। আচ্ছা, একটা হচ্ছে ডাক্তাররা মানুষ, আমরা যদি অন্যভাবে চিন্তা করি যে আমরা যখন একটা করোনা আক্রান্ত হলো, এটা সাধারণ মানুষের রোগী, একটা ডাক্তারও রোগী। হ্যাঁ, ডাক্তার যেহেতু এই প্রফেশনের সাথে যুক্ত, মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত, সে যখন একজন ডাক্তারের কাছে যাবে, সে স্বভাবতই তার প্রতি একটা সিম্প্যাথি পাবেই। তারপরে ডেফিনেটলি যদি কোনো ডাক্তার অসুস্থ হয়, অবশ্যই তার জন্য স্পেশাল কেয়ার নিতে হবে। যেন সে যদি সুস্থ হয়, তাহলে সে আরও 10 জন, 50-100 জন রোগীকে চিকিৎসা করতে হবে। তবে আমি কোনো অবস্থা যদি আমার এই যে ফোর্স, আমার ডাক্তার, স্বাস্থ্যকর্মী, তারা যদি অ্যাফেক্টেড হয়ে যায়, তাহলে তাদের মানে ভবিষ্যতের রোগীগুলোর চিকিৎসার জন্য সবচেয়ে বড় সংকট তৈরি হবে। আপনি যদি ইটালির কথা চিন্তা করেন, আজকে 3000 ডাক্তার কোয়ারেন্টাইনে আছে। বাংলাদেশে যদি ওইরকম চিত্র হয়, সৌদি আপনি চিন্তা করেন, তাহলে আমাদের অবস্থা কোথায় যেতে হবে? আমরা চাই না যে এই ডাক্তাররা আক্রান্ত হোক, এবং যদি আর আক্রান্ত হয়, অবশ্যই তারা যেন সুষ্ঠু চিকিৎসা পায়, তার ব্যবস্থা অবশ্যই থাকতে হবে। ধন্যবাদ। আরও একটি প্রশ্ন, আমি ওই প্রশ্নটা একটু বলি। হ্যাঁ স্যার, যে সত্যি বলতে সমাজে প্রতিটা জীবনই গুরুত্বপূর্ণ।
আমি ডাক্তার সাহেব যদি আমার উপর মাইন্ড করবে, কিন্তু আমি এটা ডিফার করি। হয়তো আমার গুরুত্ব আপনার কাছে নাই, রাষ্ট্রের কাছে না, আমার পরিবারে কিন্তু আমার গুরুত্ব আছে। আমি মনে করি প্রতিটা জীবনই গুরুত্বপূর্ণ, প্রতিটা রুগীকেই আমাদের শ্রদ্ধা করা উচিত। প্রতিটা রুগীর জন্য আমরা ডাক্তাররা সর্বশ্রেষ্ঠ সময় দিয়ে মনোযোগ দিয়ে তাকে সেবা করব। সেখানে ডাক্তার, এমপি, যেখানে আপনি আজকে দেখছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী, ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী, ব্রিটেনের রানী, ব্রিটেনের চার্লস, তো এই যে তারা এফেক্টেড হয়েছে, আমি মনে করি প্রতিটা জীবনেরই গুরুত্বপূর্ণ। আমাদের ম্যাক্সিমাম চেষ্টা আমরা করব, সেটা তার ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করে। এখন যদি তার আইসিইউ না লাগে তাহলে তো আমার আইসিইউ তাকে দেওয়ার দরকার নেই। যদি দেখি সামান্য ফ্লু আছে, সে ফ্লুর জন্য চিকিৎসা নেবে, ওয়ার্ডে থাকবে, আর খাবার তো পর্যাপ্ত পরিমাণ দেওয়া হচ্ছে। আরও একটি প্রশ্ন আজিজ স্যারের কাছে এসছে। একজন পুলিশ অফিসার, তিনি নোয়াখালী থেকে লিখেছেন, নাম হচ্ছে সোলাইমান শেখ। আমরা এই মুহূর্তে রাস্তায় রাস্তায় কাজ করছি, আমাদের খোঁজ কে নিচ্ছে? তো এই বিষয়টা আজিজ স্যার যদি আমার এই প্রশ্নের উত্তরটি দিতেন। স্যার, একজন পুলিশ কর্মকর্তা আপনার কাছে, আসলে এই মুহূর্তে তারাও কিন্তু অনেক ডেডিকেটেড, কারণ পরিবারের মায়া ত্যাগ করে তারা কিন্তু রাস্তায় কাজ করছে। স্যার, আপনার কি বলার আছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা এরকম কোশ্চেন করেছেন। আপনারা দেখছেন মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বলছেন যে করোনার সাথে আমরা যুদ্ধ করছি। সেই যুদ্ধে আমাদের সকল শ্রেণীর মানুষ একসাথে অংশগ্রহণ করছে। সেখানে স্বাস্থ্যকর্মী, সেখানে পুলিশ এবং সর্বশেষ আর্মিকে নামানো হয়েছে। প্রত্যেকটা মানুষের জীবন যেমন গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা মানুষের সেবা, প্রত্যেকটা মানুষের অংশগ্রহণ এখানে, সক্রিয় অংশগ্রহণ এখানে সবচেয়ে বেশি জরুরি। এখানে পুলিশ না, আর্মি বলেন, চিকিৎসক বলেন, সবারই স্বাস্থ্যসেবাকে সুনিশ্চিত করতে হবে। সে যত আক্রান্ত নয় সেটা দেখতে হবে, পাশাপাশি তার সেবাটাও এই সমাজের কাছে অত্যন্ত প্রয়োজন। কারণ সবার সম্মিলিত সেবা চেষ্টার দ্বারাই এই দুর্যোগপূর্ণ অবস্থা থেকে, এই করোনা আক্রান্ত জাতি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। কিন্তু স্যার, এই জায়গায় কিন্তু একটি বিপরীত চিত্র লক্ষ্য করা যায়। আমরা আজকেও খবরে দেখেছি যে সরকারি যে অধ্যাদেশটা রয়েছে, এখন কেউ ঘর থেকে বের হবে না, কিন্তু দেদারসি কিন্তু বের হচ্ছে, হাটও হচ্ছে, বাজারও হচ্ছে, জমায়েতও হচ্ছে। কিন্তু আমরা ময়মনসিংহের একটি চিত্র সকালবেলায় দেখেছি একটি বেসরকারি টিভি চ্যানেলের নিউজের মাধ্যমে, সেখানে পুরো দস্তুর যে সাপ্তাহিক হাট মিলেছে। তো এটা কেন স্যার? এই নৈতিকতার জায়গা থেকে সাধারণ জনগণ কেন সরে আসছে না? তারা কেন সতর্ক হচ্ছে না? মানুষের টেন্ডেন্সি হচ্ছে আইন ভাঙা। আমার এই জন্যই তো প্রয়োজন হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, পাশাপাশি সমাজে যারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার আছে, তাদের দায়িত্ব আছে যে হাটটা বসে কীভাবে, হাটটা কারা বসেছে, কোন দোকানদার এই হাট বসার সাথে সংশ্লিষ্ট জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। ব্যবস্থা না নিলে তো মানুষের টেন্ডেন্সি হচ্ছে মানুষের আইন ভাঙা। ঢাকার শহরে কেউ কি ঘরে বসে থাকতে চায়? তারপর তো মানুষ বসে থাকতেছে কেন? যেহেতু আইন সংস্থা বাহিনী আমাদের তৎপর, এই জন্য মানুষ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক ঘরে বসে থাকতে বাধ্য। আর সরকার ছুটিটা দিছেই তো ঘরে বসে থাকার জন্য, ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য। আপনাকে তো ঘুরে বেরিয়ে অন্যকে কন্টামিনেট করে আবার নিজে কন্টামিনেট হওয়ার জন্য না, নিজেকে সুরক্ষা করার জন্যই তো আমাকে ছুটিটা দেওয়া হয়েছে। আমি বলবো সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট আপনার ইউএনও, এরা যাতে তৎপর হয়, এরা যাতে এগুলো ব্যবস্থা নেয়, নিঃসন্দেহে এগুলো বন্ধ হয়ে যাবে। আমরা স্যার অনেক গুরুত্বপূর্ণ আলোচনায় ছিলাম, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে এসেছি। সর্বশেষ আজিজ স্যারের কাছ থেকে প্রশ্নের মাধ্যমে আমরা ফিরে আসতে চাই আমাদের অনুষ্ঠানের দিকে। স্যার, সর্বশেষ বার্তা, আপনার নির্বাচনী এলাকার মানুষ আছে, সেই সাথে সাধারণ দর্শক রয়েছেন, আমাদের চিকিৎসক সমাজ মুখিয়ে আছে আপনাদের মুখের কথা শোনার জন্য। কি বার্তা আছে এই ক্রান্তিকালে, কি মেসেজ আছে আপনার দর্শকদের উদ্দেশ্যে? আসলে যখন একটা বিপদ আসে, সেই বিপদকে মোকাবেলা করতে হবে, এখান থেকে পিছনের কোনো পথ নাই। করোনা দ্বারা পুরো সারা পৃথিবী আক্রান্ত। এই করোনার বিরুদ্ধে সারা পৃথিবীর মানুষকে একযোগে কাজ করতে হবে। প্রত্যেকটা দেশের মানুষ তাদের যা লজিস্টিক সাপোর্ট আছে, তাদের যে সামর্থ্য আছে, সেই সামর্থ্য নিয়ে এই প্রতিটা দেশ যদি করোনার বিরুদ্ধে আজকে যুদ্ধে সম্পৃক্ত হয়, এখানে দল মত নির্বিশেষে সকল মানুষের সহযোগিতা লাগবে। চিকিৎসক থেকে শুরু করে, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে, সমাজের অন্য যারা আছে, যে লেভেলে আছে, প্রত্যেকেই যেমন তার চিকিৎসা করবে। সমাজে যারা আছে তারা সরকারের যে আইন, ঘরের মধ্যে থাকতে হবে, অর্থাৎ আইসোলেশন থাকতে হবে, সেই নিয়মটা মানতে হবে। প্রশাসন যারা আছে তারা যেমন মানুষকে আইন মানতে বাধ্য করবে, পাশাপাশি তাদেরকে ঘর বসে রাখতে সাহায্য করবে। এবং যারা
বিশেষজ্ঞ আছে, তারা বিশেষজ্ঞ মতামত দিয়ে এই জাতিকে কিভাবে রক্ষা করা যায় সেই মতামত দেবে। অর্থাৎ সামগ্রিকভাবে সকল মানুষের সম্পৃক্ততা এখানে অত্যন্ত জরুরি, এবং সকল মানুষের সম্পৃক্ত যদি আমরা করতে পারি, সকল মানুষকে যদি একসঙ্গে আমরা এই করোনার বিরুদ্ধে যুদ্ধে সম্পৃক্ত করতে পারি, আমরা প্রত্যাশা করি খুব দ্রুতই এই করোনার বিরুদ্ধে আমরা বিজয় হব এবং সারা পৃথিবী বিজয় হবে, এবং এই মানব জাতি এখন যে একটা ভয়াবহ বিপদ সংকুলে অবস্থা আছে সেখান থেকে অতি দ্রুত সময় বেরিয়ে আসতে পারবে। ধন্যবাদ স্যার। স্যার, সর্বশেষ একটি প্রশ্ন দিয়ে আমরা শেষ করতে চাই। একজন দর্শক আপনার কাছে প্রশ্নটি রেখেছে, করোনা ভাইরাসে কিন্তু নার্সরা বেশি ঝুঁকিপূর্ণ আছে, তাদের বিষয়ে কিছু বলুন স্যার। স্যার, আপনি যদি একটু বলেন। নিঃসন্দেহে শুধু নার্স না, যারা টেকনিশিয়ান, যারা ওয়ার্ড বয়, যারা এই ফিল্ডে কাজ করে, সবাই ঝুঁকিপূর্ণ আছে, তো বলার অপেক্ষা রাখে না। আমি তো এখানে নার্স, ডাক্তার, স্টাফ কাউকে আমি আলাদা করে দেখি না। আমি মনে করি সবাই আমরা একটা পার্ট, এবং যে পুলিশ ভাই প্রশ্ন করেছে সেও আমাদের সমাজের পার্ট। আমি তো প্রথমেই বলেছি যে তারা যদি ইনজুর হয়, তারা যদি কোনো আক্রান্ত হয়, তাদের সর্বোত্তম চিকিৎসা দেওয়া, পাশাপাশি কেউ যদি মারা যায় সেটা যাতে রাষ্ট্র যাতে তাদের একটা বিগ অ্যামাউন্ট 2 থেকে 3 কোটি টাকার যাতে একটা FDR করে দেয়, যাতে তার ফ্যামিলিটা রাস্তায় বসে না যায়। বিশেষ করে জুনিয়র ডাক্তার বা জুনিয়র সিস্টার যারা, তারাই কিন্তু বেশি সাফারার, ফিল্ডে কাজ করে, এবং যারা ফিল্ডে কাজ করে তারাই তো আক্রান্ত হওয়ার চান্স বেশি। এবং রাষ্ট্র যদি, প্রধানমন্ত্রী যদি এরকম একটা অনুপ্রেরণা দেয় বা একটা অনুদান দেয়, তাহলে আমার বিশ্বাস যে আরও তারা কাজে ঝাঁপিয়ে পড়বে, দেশের প্রতি আরও তারা অনুরক্ত হবে, এবং তাদের ফ্যামিলিগুলো একটা সাপোর্ট পাবে, তার ফ্যামিলিগুলো যে যাতে মহাসমুদ্রে ভেসে না যায়। এটাও আমাদের জাতির একটি দায়িত্ব যে আমরা শুধু তাদের সেবা নিলাম, তারা কোনো একটা অ্যাক্সিডেন্ট করলে সেটা তাদের দিকে তাকাবো না, এটা তো হয় না, এটা করা উচিত। স্যার, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন, এবং প্রত্যাশা রাখবো এভাবে রাজ টিভি এবং রাজ পরিবারের সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাকে এবং রাজ টিভির দর্শকদেরকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং রাজ টিভির অগণিত দর্শক দেশ এবং বাইরে যারা আছেন সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমি ডাক্তার বাসুদেব সাহা। তবে তার আগে একটু বিষয় জানিয়ে রাখি, দিন শেষে কিন্তু আমরা সবাই এই দেশের নাগরিক, যারা এই যুদ্ধক্ষেত্রে এখন সম্মুখ সমরে আছেন, অর্থাৎ চিকিৎসক, নার্স, পুলিশ বাহিনী, স্বাস্থ্যকর্মী, যারা এই দুর্যোগের মধ্যে সরাসরি থেকে আত্মমানবতার সেবা এগিয়ে এসেছে, আমরাও কিন্তু আমাদের নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসি, কারণ আমরা যুদ্ধ জয় করতে জানি। আমরা একটি বীরের জাতি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমরা ঘুরে দাঁড়ানো জাতি। আমরা চাই আবার এই শূন্য ডাকা পরে ভরে উঠবে মানুষে, আবার সেই মুখরিত হবে শিক্ষাঙ্গন। সেই প্রত্যাশায়, সেই শুভকামনায় সবার সুস্থতা কামনা করে আজকের এই আয়োজন এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রাজ টিভির সাথেই থাকুন। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ। Please